আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি রাত্রে থেকে শুরু করেছি। আগের দিন রাত্রে কিছু কাজ করে রাখলে পরের দিনটা অনেকটা টেনশন মুক্ত এবং কাজের যে কষ্টটা এটাও একটু কম হয়, সেটা চিন্তা করে দেখা যায় আগের দিন রাত্রে কিছু কাজ করে রাখা হয়। তো সেখান থেকেই হচ্ছে কিছু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ফার্স্টেই অনুরোধটা করছি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই হচ্ছে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, যদি আমার চ্যানেলের এরকম ধরনের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে এটা প্রেস করে রাখতে পারেন। তাহলে দেখা যাবে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা যখন ইচ্ছা তখন সময় করে ভিডিওটি দেখে নিতে পারবেন। সকালের নাস্তার জন্য আমি রুটি করেছি আর হচ্ছে এখানে আলু ভাজি করার জন্য আলুটাকে কেটে নিচ্ছি। রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে তারপরে হচ্ছে হালকা সেকা দিয়ে রেখেছি, এখন ঠান্ডা করতে দিয়েছি। পাশাপাশি হচ্ছে আলুগুলো কুচি করে কেটে একটু পানি দিয়ে ধুয়ে রেখেছি, কারণ আলুটা আমি সব সময় চেষ্টা করি হচ্ছে খোসা সহই ভাজি করতে, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। আমি খোসাটা সম্পূর্ণটা ছাড়িয়ে নিই না, মাঝে মাঝে হালকা হালকা করে ফেলে দিয়ে তারপরে হচ্ছে খোসাটা সহই হচ্ছে আলুটাকে কেটে নেই। তো আলুটাকে কেটে আমি হচ্ছে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। এ অবস্থাতেই হচ্ছে ফ্রিজে রেখে দিব। সকালে জাস্ট বের করে আবারও একটু পানিতে ধুয়ে ঠান্ডার যে ভাবটা এটা কাটিয়ে নিব, তারপরে হচ্ছে ভাজিটা করে নিব। আজ দুদিন ধরে যেমন একটা ওয়েদার, এই ওয়েদারটা কিন্তু সব থেকে ভালো একটা ওয়েদার। খুব ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে, ক্লান্ত লাগছে না, কাজ করেও শান্তি পাচ্ছি, খাওয়া দাওয়া করেও কিন্তু অনেকটা শান্তি। তবে দেশের বাড়িতে যখন গিয়েছিলাম কোরবানির ঈদটা করতে, সেই সময়টা কিন্তু প্রচণ্ড গরম ছিল। গরমের কারণে কোনো কিছুই ভালো লাগেনি, একটা অস্বস্তি ভাব ছিল, সব কাজে মনে হতো একটা অশান্তি অশান্তি ভাব। দেখা যাচ্ছে এই রোদ এই বৃষ্টিও কিন্তু ওইভাবে হয়নি, সামান্য একটু বৃষ্টি হয়েছে, তবে রোদের যে তাপ এটাতে গরমটা কোনোভাবেই কাটেনি। প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে দেখা যাচ্ছে কোথাও যেতে পারিনি, আর ভালো করে খাওয়া দাওয়া করা হয়নি। গরমে কিন্তু ভালো করে খাওয়াও যায় না। তো যাই হোক, এখন ঢাকাতে আসার পরে দুদিন অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে শরীরটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ঠান্ডা হওয়ার কারণে রুটিগুলা বানিয়ে নিয়েছি, কোনো অলসতা লাগেনি, কষ্টও হয়নি। যদি গরম থাকতো তাহলে দেখা যাচ্ছে রুটি বানাতে অনেকটা কষ্ট হতো, তারপরেও কিন্তু করতে হতো, কারণ বাচ্চারা যদি থাকে, নিজে যখন একা থাকবেন দেখবেন নিজের জন্য না খেয়ে থাকলেও অনেকটা অলসতা চলে আসে, যে কিছুই করব না, খাবো না, থাক না খেয়েই থাকি। কিন্তু বাচ্চাদের বেলায় দেখা যায় ওই জিনিসটা হয় না। নিজের যতই কষ্ট হোক না কেন, বাচ্চাদের খাবারের জন্য অন্যরকম একটা চিন্তা থাকে, সেই সাথে কষ্টের সাথে সাথে তাদের খাবারটা তৈরি করতে হয়। আমার ছেলে মেয়ে কখনোই সকালবেলা ভারী কোনো খাবার খেতে চায় না, তো তাদের জন্য দেখা যায় নুডলস করতে হয়, না হলে পাস্তা, না হলে রুটি আলু ভাজি। রুটি আর আলু ভাজিটা তাদের খুবই পছন্দ, আলু দিয়ে রুটি ভাজিটা খেতে অনেক পছন্দ করে আলি পানহা দুজনেই। তো এ কারণেই হচ্ছে ওদের জন্য বিশেষ করে আলু ভাজি আর হচ্ছে রুটিটা করে নিলাম। কুচি করা আলু আর রুটিগুলা বানিয়ে আমি ঠান্ডা করে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন হচ্ছে সকালবেলা আলু এবং রুটিগুলা বের করে নিয়েছি, আর যে অয়েল জারগুলা দেখতে পাচ্ছেন এই অয়েল জারগুলা হচ্ছে আমি বাড়িতে যাওয়ার আগে পরিষ্কার করে এভাবে শুকিয়ে রেখে গিয়েছিলাম। এটাতে আর তেল আমি রিফিল করিনি, ইচ্ছা করেই করিনি যে এসে তারপরে হচ্ছে রিফিল করব, এতে তেল রাখবো না। তো আমি হচ্ছে এখন রান্নার আগে দুইটা জারেই তেল ভরে নিলাম, একটাতে হচ্ছে রান্না করা তেল, আরেকটা হচ্ছে সরিষার তেল রেখেছি। আমি যখনই জারগুলাতে তেল ভরি না কেন সবসময় এভাবেই ডাইরেক্ট ভরে থাকি,
তবে এই তেল ভরার ক্ষেত্রে যদি কোনো কাপ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। তেলগুলো কিন্তু জারের গায়ে লাগে না। কিন্তু হাজারো কষ্টের কাজের ভিতরে দেখা যায় সামান্য একটু কাজে অলসতা চলে আসে। এখানে এই যে আমার যে কাজটা, এটা হচ্ছে আমি আমার অলসতার কারণে কাপটা আমার কখনোই নেওয়া হয় না। আমি সবসময় এভাবেই ঢেলে থাকি, তবে তেল ওভাবে পড়েও না। কিন্তু এখন দেখলাম হালকা একটু তেল জারের গায়ে লেগেছে, তাই জারটাকেও আমি ভালো করে একটু মুছে নিলাম। কোনো কিছুই কিন্তু নিজের ইচ্ছায় করা বা চলা সম্ভব না। যতই যা নিজের ইচ্ছাই করি না কেন, চেষ্টা করি না কেন, আল্লাহর যদি হুকুম না থাকে, আল্লাহ যদি লিখে না রাখেন, তাহলে তা করা সম্ভবই না। আমি এখানে রাত্রে করে রেখেছিলাম, আলুটাকে কেটে রেখেছি, রুটিগুলা বানিয়ে রেখেছি যে সকালে একটু দেরি করে উঠব। দেখা যাচ্ছে এমন একটা টাইমে উঠব যাতে করে ঠিক টাইমে সবাই নাস্তাটা রেডি করে সবাই আমরা একসঙ্গে নাস্তাটা করতে পারি। কিন্তু সেটা আর হলো না। আমি হচ্ছে নাস্তাগুলো রেডি করে রেখেছি, এটা চিন্তা করে হচ্ছে ফার্স্টে একটু দেরি করে উঠেছি। দেরি করে ওঠাটাই স্বাভাবিক, কারণ দেরি করে উঠবো, এ কারণেই হচ্ছে রাত্রেবেলায় কাজটুকু করে রাখা। তো উঠে দেখা যাচ্ছে আমি যখনই নাস্তাটা বানাতে আসলাম, তো আলুগুলো আবারও একটু ধুয়ে তারপরে হচ্ছে ভাজিটা করতে এসেছি। দেন ফ্রাই প্যান দিয়ে চুলাটা জ্বালিয়েছি, ভাবছি আগে হচ্ছে আলু ভাজিটা করব, পরে রুটিগুলো সেঁকে নিব। তো আলু ভাজিটা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করেই হচ্ছে যখনই আলুটা দিয়েছি, আলুটা দিয়ে নাড়াচাড়া করার সাথে সাথেই হচ্ছে গ্যাসটা শেষ হয়েছে। তো গ্যাসটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কেয়ারটেকারকে ফোন দেওয়া হয়েছে, তারপরও দেখা যায় কিছু তো সময় লাগেই। তো যাই হোক, এটার জন্যই হচ্ছে বলা যে আমরা যতই চেষ্টা করি না কেন, কোনো কিছুই কিন্তু আমাদের দ্বারা করা সম্ভব না। আল্লাহ যেটা করবেন সেটাই সবসময়ের জন্য মেনে নিতে হবে। কারণ আমি চেষ্টা করেছি যে সকাল সকালেই নাস্তাটা করে নিব, কিন্তু সেই রেডি করা নাস্তা করতে করতেই 11টা বেজে গেছে। দেন একসঙ্গে আর নাস্তাটা করা হলো না। যাকে যেভাবে নাস্তা বানিয়ে দিয়েছি সে সেভাবেই নাস্তাটা করে নিয়েছে। ছুটিতে যখন কোথাও যাওয়া হয় সেখানে যে আনন্দের সময় কাটানো, তখন আর কিন্তু এই কাজের কথা মনে থাকে না। আসার পরে দেখা যায় মনে হয় যে কাজের পাহাড় হয়ে আছে। বস্তা ভর্তি ময়লা কাপড় চোপড় তো থাকেই, সেই সাথে ঘরের যে কাজগুলো এগুলোও থাকে। তো যাই হোক, চিন্তা করলাম যে ওয়েদারটা খারাপ, ভারী কাপড় তো পরিষ্কার করা যাবে না, পাতলা যে কাপড়গুলো আছে এগুলা একটু পরিষ্কার করে নিব। আর সাথে হচ্ছে আলিপের বেডরুমটাকে আগে ক্লিন করে গুছিয়ে নিব, কারণ আলিপের হচ্ছে পরীক্ষা, অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি যেহেতু 2 দিন আগে আসছি, ভিডিওটা আগেই করেছি। আলিফের রুমে এসে ফার্স্টেই হচ্ছে ওর স্টাডি টেবিলটাকে পরিষ্কার করছি। টেবিলের ভিতরে যে শোপিসগুলো আছে শোপিসগুলো আমি এক এক করে মুছে নিয়েছি। আর এরপরে হচ্ছে ভিতরে যে রেক্সিনগুলো বিছিয়ে দিয়েছি রেক্সিনগুলাও পরিষ্কার করছি। তবে খুব বেশি ময়লা হয়নি, কারণ যেহেতু আমি পরিষ্কার করে রেখে গেছি আর 2-1 দিন পর পরই হচ্ছে পরিষ্কার করি, যে কারণে খুব বেশি ময়লা হয়নি। আর যদি বৃষ্টি হয় তাহলে দেখা যায় ধুলাটা একটু কম হয়। আর টেবিলে গ্লাস দেওয়া আছে, গ্লাস দিয়ে আটকানো থাকে, তো এ কারণে হচ্ছে ধুলাটা কমই হয়ে থাকে। আর আমি আলিফের রুমটা সব সময় হচ্ছে পরিষ্কার করি ও যখন বাসায় থাকে না ওই সময়টাতে, কারণ ধুলাতে কিন্তু অনেক সমস্যা হয়। আমার তো করতেই হবে, তো চেষ্টা করি দেখা যাচ্ছে ওদের যাতে ধুলায় কোনো সমস্যা না হয়। ও যখন বাসায় থাকে না তখন হচ্ছে ওর রুমটাই হচ্ছে আমি পরিষ্কার করি। তো এখন হচ্ছে ও নেই, ও কলেজে গেছে, ওর এক্সাম চলছে, এক্সাম দিতে গেছে। আমি এই সুযোগেই হচ্ছে ওর রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে টেবিলটাকে যখন পরিষ্কার করতে আসলাম তখন দেখলাম যে টেবিল ভর্তি বই খাতা পড়ে আছে। তো বই খাতাগুলো সচরাচর সবসময় ওর বুক সেলফের ভিতরেই গুছিয়ে রাখে। তবে একটা জিনিস, ওর যখন এক্সাম হয় তখন ও টেবিলে এভাবে বই খাতা রাখে। তো ও বলে যে বুক সেলফ থেকে আনতে গেলে দেখা যায় পড়ার সময় এটা নেই ওটা নেই, বুক সেলফ থেকে আনতে গেলে আমার পড়ার ডিস্টার্ব হয়। এ কারণে যে পরীক্ষাগুলো হয়ে যায় সেগুলো হচ্ছে বুক সেলফে গুছিয়ে রাখে, আর যেগুলো সামনে দিবে সেগুলো হচ্ছে হাতের কাছে রেখে দেয়। এ কারণে আমিও আর ওর বই খাতাগুলো নড়াচড়া করিনি, যেভাবে রেখেছিল ওইভাবেই জাস্ট রেখে দিয়েছি। শুধু আমি যে পরিষ্কার করার কাজটা সেটাই করে নিয়েছি। বই খাতাগুলো উঁচু করে করে বা ওর উপর থেকে যে হালকা ময়লাটা আছে সেটাই জাস্ট মুছে নিয়েছি। আমার এই কাজের মাঝে আপনাদের সাথে কিছু কথা বলি।
এক হচ্ছে আপনারা ভিডিও কে কোথা থেকে দেখেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমার ভালো লাগে। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না, একটা লাইকও দেন না। আমার অনুরোধ আপনারা প্লিজ একটা লাইক দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম একটা মন্তব্য কিন্তু আমার ভিডিও বানাতে বা ভিডিও করতে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয়। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যখন কোনো ভিডিও বানাই তখন কিন্তু আপনাদের কথা চিন্তা করেই কিন্তু একটা ভিডিও বানানো হয়, যে আপনারা দেখেন আমার ভিডিও দেখতে হয়তো কারোর, সবাই না হোক, কারো কারো হয়তো ভালো লাগে, সেই ভালো লাগে থেকেই হয়তো দেখে। তো এটা চিন্তা করেই হচ্ছে ভিডিও তৈরি করি। তবে কিছু সময় আছে দেখা যাচ্ছে আমি সব সময় ভিডিও আসলে তৈরি করতে পারি না, কারণ যদি কোথাও যাই সেখান থেকে ভিডিও ওইভাবে করতে পারি না, বিশেষ করে শ্বশুরবাড়ি বাবার বাড়িতে গেলে। তো ওই সময়টা হচ্ছে অনেকটা বিজি থাকা হয়। যদিও বাবার বাড়িতে অনেকটা সময় পাই, কিন্তু বাবার বাড়িতে ভাইয়ের ছেলে মেয়ে তারপরে আত্মীয় স্বজন থাকে, ওদের নিয়ে দুষ্টামি করতে করতে আনন্দে সময় কাটাতে কাটাতে দেখা যায় সময়টা চলে যায়। আর বিশেষ করে দেখা যায় কোথাও গেলে আমার কিন্তু ভিডিও করতে একটু আনইজি ফিল করি, যে কারণে ভিডিও তৈরি করা হয় না। আর এই কারণে দেখা যায় অনেকটা ক্ষতিও হয়ে যায়, চ্যানেলে ভিউজ হয় না। তারপরে যদি ভিউজ না হয় আর আপনাদের দেখার পরেও যদি আপনারা ছোট্ট একটা লাইক না দেন তাহলে কিন্তু অনেক কষ্টই লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের কার কাছে কেমন লেগেছে কথাগুলো আমি জানি না। তবে আমার মনে হয় যে আমার আপুরা সব কিছু পজিটিভভাবেই নেবেন। টেবিলটা পরিষ্কার করার পরে ওর বুক সেলফটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে যে জিনিসগুলো দেখতে পারছেন এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণটাই আলিফের। ওর জিনিসগুলো আমি ড্রেসিং টেবিলে রাখি না, ওর রুমেই এভাবে একটা সেলফের ভিতরেই থাকে। তো ও হচ্ছে সুগন্ধির প্রতি অনেক দুর্বল, সেন্ট জাতীয় জিনিস ওর খুবই পছন্দ। ওর এখানে 2টা পাউডার আছে, তারপরে হচ্ছে যে পারফিউমগুলো ব্যবহার করে, পারফিউম দেখা যায় একটা শেষ হতে না হতেই আর একটা পারফিউম আনতে হয়। তো ও হচ্ছে নিজে কেনাকাটা করে না, যে জিনিসটা যখন শেষ হয় আমাকে বলে আমি কিনে নিয়ে আসি, ও নিজের হাতে কখনো কোনো জিনিস কেনে না। আর রেক্সোনা জিনিসটা এটাও কিন্তু একটা আছে অল্প, তারপরেও কিন্তু আরেকটা কিনে আনা হয়েছে। তো খুব কম সময় আছে, দেখা যায় শেষ হলে কেনা হয়, না হলে এরকম ডাবল ডাবলই কেনা হয়, একটা শেষ হতে না হতেই আরেকটা আনতে হয়। এখানে এই যে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওর সাইকেলের একটা বেল। তো এটা হচ্ছে লাইটের কাজ করে আবার বেলেরও কাজ করে। তবে ও যখন প্রাইভেট পড়তে গেছে, নিচে যখন সাইকেলটা রেখে প্রাইভেট পড়ছে, প্রাইভেট পড়ার সময় নাকি ও সব সময় বেলটাকে খুলে নিয়ে যায়। তো বুঝেনি তো কতটা রিক্সের ভিতরে হচ্ছে সাইকেলটা রাখা হয়। ও হচ্ছে সাইকেল চালায়ে হচ্ছে পড়তে যায়। তবে সাইকেলটা আগে ছিল না, এই কলেজে ওঠার পরে হচ্ছে ওর বাবা সাইকেলটা কিনে দিয়েছে। তো সাইকেলটা যখন চালায় এভাবে রাখে পড়ে, তখনও আমি কিন্তু অনেকটা টেনশনেই থাকি যে সাইকেলটা কোথায় রাখলো, কি করলো না করলো। তো আমাকে বলল যে আম্মু আমি যখন সাইকেলটা রেখে যাই লক করে, তখন কিন্তু এই বেলটা আমি সবসময়ের জন্য খুলে নিয়ে যাই। কিন্তু ওই দিন তাড়াহুড়োর কারণে আমি বেলটাকে খুলতে পারিনি, সাইকেলের সাথেই রেখে গেছি। তো এসে দেখে যে ওর সাইকেলের ওই বেলটাকে একজন ভেঙে ফেলেছে। আসলে কে যে কিভাবে ভেঙেছে এটা বুঝতেই পারেনি। পরে ও বাসায় নিয়ে এসেছে, কিন্তু বেলটা লাগানোর মতো অবস্থাতে নেই। এটাই দেখালাম যে মানুষ আসলে কতটা খারাপ মনের হতে পারে, যে ওই জিনিসটা খুব বেশি জোরে না লাগলে তো আর জিনিসটা ভাঙেনি। আর এমনভাবে এবং এমন একটা জায়গায় ভেঙেছে সেখানে কোনোভাবেই জয়েন্ট দিলে লাগবে না। সুপার গ্লু বলেন বা গাম বলেন যা দিয়েই লাগাই না কেন লাগানো যাচ্ছে না। এটাকে এখন নতুন করে নতুন বেল্ট লাগাতে হবে, তাহলে ঠিক হবে, তা না হলে এই বেল্টটা দিয়ে আর কোনো কাজই হবে না। কথা বলতে বলতে আলিফের রুমে থাকা ফার্নিচারগুলো আমি এক এক করে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এক নজর ওর বেডরুমের পুরা লুকটাই হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি গুছানোর পরে কেমন হয়েছে। আজ তাহলে এখানেই রাখছি, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।